আসসালামু আলাইকুম। আজকে ২-৩ দিন ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তপ্ত হচ্ছে। খুব উত্তপ্ত হয়ে চলছে। এটাই স্বাভাবিক, উত্তপ্ত হওয়াটাই স্বাভাবিক। ২০২৪ সালে ৫ই আগস্ট এই দেশটা স্বাধীন হয়েছিল একটা স্বৈরাচার থেকে, ফ্যাসিস্ট। পৃথিবীর ইতিহাসে মহিলা সবচেয়ে বড় ফ্যাসিস্ট শেখ হাসিনার স্বৈরাচারী থেকে স্বাধীন হয়েছিল এই দেশটা। আল্লাহ ছোট ছোট আবাবিল পাখি অর্থাৎ ছাত্রদের দিয়ে, ছাত্র জনতাকে দিয়ে এই আব্রাহাকে এই কবল থেকে এই দেশটা মুক্ত করেছিল। আমি আবাবিল পাখি বলতে কম বয়সী ছাত্রদেরকে বোঝাচ্ছি এবং আব্রাহা বলতে ফ্যাসিস্ট শেখ হাসিনাকেই বোঝাচ্ছি। আজকে 7 মাস হয়ে যাচ্ছে, নিয়ার অ্যাবাউট 7 মান্থস সি লিভ দিস কান্ট্রি। সে গিয়ে দিল্লিতে গিয়ে মোদির কোলে গিয়ে আশ্রয় নিয়েছে, তার প্রিয় মানুষের কোলে গিয়ে আশ্রয় নিয়েছে। যে মোদি হচ্ছে চরম একজন মুসলিম বিদ্বেষী। গুজরাটে কসাই 1000 মানুষ গুজরাটে হত্যাকাণ্ড চালিয়েছিল। এই গুজরাট 1000 মুসলমান নিধনের রক্তে রঞ্জিত এই মোদির হাত। আমেরিকাতে স্যাংশন ছিল, ব্যান ছিল এই মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল। তখন প্রধানমন্ত্রী হওয়ার পরে আমেরিকা সেই ব্যানটা লিফট করেছে, উঠিয়ে নিয়েছে। কাশ্মীর হত্যাকাণ্ডের নায়ক মোদি অমিত শাহ। মণিপুরের খ্রিস্টান হত্যাকাণ্ডের নায়ক মোদি অমিত শাহ। মণিপুরে 250-র উপর গির্জা জ্বালিয়ে দেওয়ার নায়ক মোদি অমিত শাহ। সারা ভারতে 200-র উপর মসজিদ ভেঙে দেওয়ার নায়ক মোদি অমিত শাহ। কী বলবো, কীভাবে বুঝাবো আর? চরম মুসলিম বিদ্বেষী, হিন্দুত্ববাদী, কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার এবং তার নেতা নরেন্দ্র মোদি অমিত শাহ। এত বিদ্বেষ মুসলমানদের প্রতি, এত হিংসা ঘৃণা মুসলিমদের প্রতি। তুই মোদি, এত ঘৃণা তোর মুসলিমদের প্রতি, তুই আফগানিস্তানে কেন গেছিলি? কেন গেছস আফগানিস্তানে? হ্যাঁ, তালেবানদের সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য কেন গেছস? তোর আশেপাশে 7টা দেশ আছে, কোনো একটা দেশের সাথে তোর ভালো সম্পর্ক নেই। পৃথিবীতে একমাত্র সাংবিধানিকভাবে একটা হিন্দু রাষ্ট্র আছে, সেটা হচ্ছে নেপাল। সেই নেপাল তোদেরকে অনেক বেশি ঘৃণা করে, তুই মোদিরে চরম ঘৃণা করে। বাংলাদেশ একটা বন্ধু রাষ্ট্র ছিল, সেটাকে তুই শত্রু বানিয়ে ফেলেছিস এখন। আর এই বাংলাদেশকে শেখ হাসিনা পতনের পর থেকে এই বাংলাদেশের পিছনে লেগে আসস তুই মোদি। তোরে আগে তুমি করে বলতাম, তুই করে বলি, কারণ তুই তাকেরই পাওয়ার যোগ্যতা রাখস, তুই চাওয়ালা। তুই আমাদের নোবেল লরিয়েট সম্মানিত, বিশ্বে যার সম্মান আছে, তার সাথে তুই মিটিং করস নেই ভয়ে। এখন মিটিংয়ের জন্য তুই পাগল হয়ে গেছস। যাক, আমি পূর্বের মেইন কথাটা আসি। বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি অনেক উত্তপ্ত হয়ে গেছে। এই ছাত্র জনতা মিলে 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশকে স্বাধীন করেছিল এই ফ্যাসিস্ট শেখ হাসিনা থেকে। এই শেখ হাসিনা এখনও গরম গরম বক্তৃতা বিবৃতি দেয় অডিওতে ভারত থেকে। 1,500-এর মতো মানুষ, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1,500-এর মতো মানুষ হত্যা করে তার রক্তের জিজ্ঞাসা মিটে নাই, এখনও হুমকি ধমকি দেয়। আমি শেখ হাসিনাকে বলতে চাই, তুমি আগে কিছু ইতিহাস পড়ো। তুমি তো এমনি ফ্যাসিস্ট, তারপরেও তোমার আমি একটু বলি, তুমি ইতিহাস পড়ো, বিশ্ব ইতিহাস। বিগত 100 বছরের মধ্যে কোন একটা ফ্যাসিস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পরে আবার বসছে কিনা তুমি আমাদেরকে একটু জানাও, দেখে জানাও, পাইলে তুমি জানাও। বাংলাদেশের ইতিহাসের মধ্যে
সবচেয়ে মুখ্য প্রধানমন্ত্রী হচ্ছে এই শেখ হাসিনা, সবচেয়ে মূর্খ প্রধানমন্ত্রী, মানুষের চরম ঘৃণার পাত্রী। এখন জেনারেল ওয়াকার প্রসঙ্গে আসি। হাসনাত আবদুল্লাহর বক্তব্য অনুসারে জেনারেল ওয়াকার ডাকিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ, সার্জিস, আরও কয়েকজন ছাত্র নেতাকে, এদের সাথে বৈঠক হয়েছে এবং রিফাইন্ড একটা আওয়ামী লীগ বানানোর চেষ্টা করছে। এখানে জামাতকে শোনা গেছে মাইনাস করে দিয়ে বিএনপির সাথে, বিএনপি প্রধান দল থাকবে, একটা বিরোধী দল রিফাইন্ড আওয়ামী লীগ। রিফাইন্ড আবার আওয়ামী লীগ হয়? আমি ডক্টর পিনাকি ভট্টাচার্যের কথায় আসি। মানুষ যখন পায়খানা করে, পায়খানা থেকে গুয়ের গন্ধ বের হয়। পায়খানা আবার কীভাবে আবার পায়খানায় রিফাইন্ড হয়? সেই রিফাইন্ড যদি পায়খানা হইতো তাহলে মানুষ অনেক আগেই পায়খানাকে রিফাইন করতো। আওয়ামী লীগ হচ্ছে এখন বর্তমানে একটা পায়খানা। পায়খানার চেয়ে খারাপ জিনিস। বাংলাদেশের ইতিহাস যতদিন লেখা থাকবে ততদিন এই আওয়ামী লীগের ইতিহাস লেখা থাকবে। একটা খুনি দল, একটা খুনি চক্র। জেনারেল ওয়াকার, আপনার প্রতি মানুষের অনেক সন্দেহ ছিল, সেটা আপনি খোলাসা করে দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। এখন কালকের একটা বক্তৃতা বিবৃতি দেখতাম, ব্যারিস্টার ফুয়াদ সাহেব, আই লাইক দিস পারসন ভেরি মাচ। ব্যারিস্টার ফুয়াদ সাহেব টু দি পয়েন্টে কথা বলেন এবং যা বলেন উনি নির্ভয়ে কথাবার্তা বলেন। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। সাবলীল ভাষায় উনি কথাবার্তা বলেন। সেই ব্যারিস্টার ফুয়াদ সাহেবের একটা ভিডিও দেখলাম, উনি প্রয়োজনে ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দিবে বলছে। এই প্রসঙ্গে আমি একটু আসি। হাসনাত আবদুল্লাদেরকে সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেব আপনি নাকি বলেছেন যে আপনাদের 40 বছরের অভিজ্ঞতা আছে, ওদের বয়সও হয়নি 40 বছর। দেখেন, ভালো জিনিস চিনে তার 40 বছর বয়স হতে হয় না, চাকরির বয়স। সে ছোট বয়স থেকে সে ভালো জিনিস চিনতে পারে। আর যে মুত এবং ভালো জিনিসের মধ্যে পার্থক্য বুঝে না, সে 40 বছর না, সে 120 বছর বাঁচলেও সে বুঝে না। আপনার অবস্থাটা হয়েছে ওই রকম। আপনি কাদেরকে করেন? যারা এই দেশটা স্বাধীন করেছে। আপনি আবার পুনর্বাসন করাতে চাচ্ছেন আওয়ামী লীগকে। এটা তো এখানে আর হবে না। বাংলাদেশের মানুষের বিপক্ষে আপনি চলে গেছেন আওয়ামী লীগের পক্ষে নিয়ে। এটা এই দেশে আর হবে না। মানুষ আপনার পক্ষে না, আওয়ামী লীগের পক্ষে না। যেহেতু আপনি সাপোর্ট করেছেন প্রকাশ্যে এখন আওয়ামী লীগকে, এটা ফ্ল্যাশ হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। এখন আপনি চিন্তা করেন, আপনি আপনার সেনাপ্রধান হিসেবে নৈতিক অধিকার রাখেন কি না এই পোস্ট হোল্ড করার। আমরা ট্যাক্স দিই, প্রতি বছর আমরা ট্যাক্স দিই। ট্যাক্স ফাইল আপনি চাইলে আমরা দেখাতে পারবো। আমরা ইনকাম ট্যাক্স দিই, আমরা ট্যাক্স দিই, বিভিন্ন ট্যাক্স দিই আমরা। সেই ট্যাক্সের টাকায় আপনি চলেন। আপনি ওয়াকার সাহেব সেই ট্যাক্সের টাকায় চলেন। আমি বলছি না আপনি সেনাবাহিনীতে চাকরি করে সবাই, এটা আমি বলবো না। কিন্তু আমরা সবাই যারা সরকারি চাকরি করে সবাই আমাদের মতো মানুষের, গরিব দুঃখী আর ট্যাক্সের টাকায় চলে। আপনি একটা ফ্যাসিস্টের পক্ষ অবলম্বন করেছে সারা বাংলাদেশের মানুষ এখন আপনার বিপক্ষে চলে গেছে। আপনি নৈতিক অধিকার রাখেন কি না? ব্যারিস্টার ফুয়াদ সাহেব সেই বক্তৃতায় বলেছে আপনাকে কুত্তার বাচ্চা বলেছে। ভালো লাগছে আপনাকে? আপনার ভালো লাগছে? আপনাকে বলেছে কুত্তার বাচ্চা এবং চুপ্পুকে বলেছে কুত্তার বাচ্চা। এক কুত্তার বাচ্চা দিয়ে আরেক কুত্তার বাচ্চা রাখা যাবে না, এইভাবে বলেছে। প্রয়োজনে ক্যান্টনমেন্ট জ্বালিয়ে দিবে বলেছে। আপনি সেনাবাহিনীকে কোথায় নিয়ে আসছেন? আমরা এখনও রেসপেক্ট করি। উইথ ডু রেসপেক্ট টু ইউ আর্মি। আমরা বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের জন্য, বাংলাদেশের দুঃসময়ে সবসময় এগিয়ে এসেছে। বন্যা বলেন, যে কোনো প্রাকৃতিক এবং যে কোনো দুঃসময়ে, রাজনৈতিক দুঃসময়ে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা এই পর্যন্ত পালন করেছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ের প্রধানের বক্তব্য অনুযায়ী আপনি গুলি বন্ধ করেন নাই ছাত্রদের উপর। উনি আপনাকে জানিয়েছে যদি আপনারা এই আন্দোলন যদি গুলি বন্দুকের নলে যদি দমাতে চান, তাহলে জাতিসংঘ সেনাবাহিনী যে প্রেরণ করে সেই লিস্ট থেকে বাংলাদেশের নামটা কেটে দিবে। তখন আপনি বাধ্য হয়েছেন গুলি বন্ধ করে। এটা আমার কথা না ভাই, এটা আমার কথা না।
এটাই জাতিসংঘের যিনি প্রধান আছেন মানবাধিকার ওনার কথা, ওনার বক্তব্য। ওনার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, মাথায় চুল নেই সেই ভদ্রলোক। উনি সত্য কথাই বলেছেন। এখন আপনাকে যে কুত্তার বাচ্চা বলেছে, বাংলাদেশের মানুষকে আপনাকে যে ঘৃণা করছে, আপনি এখন সেনাবাহিনীর জন্য একটা বোঝা হয়ে গিয়েছেন। কারণ সেনাবাহিনীকে আপনি এই এই জায়গাতে নিয়ে এসছেন, আপনি এবং আপনার সিনিয়র জেনারেলরা মিলে এই জায়গায় নিয়ে এসছেন। বাংলাদেশের সেনাবাহিনীর বিরুদ্ধে বাংলার মানুষ কোনোদিন কথাবার্তা বলে নাই, সেই জায়গায় আপনাকে এখন বলছে কোনো একটা এক্সিস্টিং সেনাপ্রধানকে কুত্তার বাচ্চা কোনোদিন কেউ বলে নাই, সেই জায়গায় আপনি এখন হয়েছেন কুত্তার বাচ্চা ব্যারিস্টার ফুয়াদ সাহেবের ভাষা অনুযায়ী। আপনি নৈতিক অধিকার রাখেন? আপনি সেনাপ্রধান হিসেবে কি থাকার নৈতিক অধিকার রাখেন? আমি তো আপনার বিপদ খুব ঘনীভূত হয়ে গেছে দেখছি। আপনি ভারতের চর আগে বলতো, এখন আমি প্রকাশ্যে বলছি, আপনি ভারতের এজেন্ডা এখানে বাস্তবায়ন করছেন, চাচ্ছেন, বাট ইউ উইল নেভার ফেল, ইউ উইল নেভার, আপনি কামিয়াব হবেন না। You cannot accomplish that agenda to implement here in Bangladesh. বাংলার জনগণ আপনাকে আপনার সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে এইখানে বসার পুরো এজেন্ডা বাস্তবায়ন করতে দিবে না। সেটার যদি আপনি না বোঝেন, আমার বলার কিছু নাই। আমেরিকার একজন ইউটিউবার মাসুদ সম্ভবত সিলেট বাড়ি, উনি বলছে যে আপনাকে একটা সম্মানজনকভাবে বিদায় দিয়ে আপনাকে একটা রাষ্ট্রদূত পর্যায়ে দিয়ে দেওয়ার জন্য, রাষ্ট্রদূত পর্যায়ে করে দিয়ে দেওয়ার জন্য। সেই ব্যাপারেও আমার প্রশ্ন আছে। আপনি সেই রাষ্ট্রদূত হওয়ার, বর্তমান সরকারের রাষ্ট্রদূত হওয়ার ক্যাপেবিলিটি আপনার মধ্যে আছে কিনা? আই এম ডাউটফুল অ্যাবাউট দ্যাট 100%, বিকজ ইউ অলরেডি আস্কড। আমাদের ডক্টর ইউনূস সাহেব হচ্ছেন বর্তমান প্রধানমন্ত্রী অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন। ইন্টারিম গভর্নমেন্টের চিফ মানে উনি প্রধানমন্ত্রী, এটা প্রধানমন্ত্রীর আসনটা। ইউ আর অ্যান আর্মি পার্সন, ইউ আর এ গভর্নমেন্ট জব হোল্ডার, জেনারেল ওয়াকার সাহেব, ইউ ফরগেট অ্যাবাউট দ্য অর্গানোগ্রাম। ডক্টর ইউনূস সাহেব কোন পদে বসে আছেন এবং আপনি কোন পদে আসেন আপনি ভুলে গেছেন। আপনার মধ্যে পদের চিফ আরও আছে, নৌবাহিনী প্রধান আছে, বিমান বাহিনী প্রধান আছে। তারা কেউ তো এইভাবে ডক্টর ইউনূস করে বলে নেই। আপনার ওই বক্তব্য প্রিভিয়াস যে একটা দিয়েছিলেন সেটা কেউ ভালোভাবে নেয় নাই। আপনি যে হাসিনার আত্মীয় এবং হাসিনার এজেন্ডা, ভারতের এজেন্ডা, হাসিনার এজেন্ডা মানে হাসিনার নিজস্ব কোনো এজেন্ডা নেই। হাসিনাস এজেন্ডা ইজ ইন্ডিয়াস এজেন্ডা। হাসিনার এজেন্ডা হচ্ছে ভারতের এজেন্ডা। আপনি সেই এজেন্ডা বাস্তবায়ন করতে নেমেছেন। আমি বলতে চাই দ্ব্যর্থহীন ভাষায়, আই হ্যাভ সিন, আমার জন্ম পাকিস্তান আমলে, আই হ্যাভ সিন 71 independent war, that bloody independent war. I have seen Pakistan politics when I was very small at that time. I have seen after liberation 71, the Bangladesh politics and Bangladesh army coup, different several coups I have seen. From my experience, I am telling you that you cannot hold a position no more. You cannot position as an army chief of Bangladesh no more. সে সময়টা আপনার ঘনিয়ে এসছে, আপনি থাকতে পারবেন না। জনগণ চলে গেছে আপনার বিপক্ষে, জনগণকে আপনি শত্রু বানিয়ে ফেলেছেন। আপনি কিভাবে থাকবেন? জনগণের ট্যাক্সের টাকায় চাকরি করে আপনি কিভাবে আর্মি চিফ এটা দীর্ঘদিন থাকবেন? আমি দেখতে পাচ্ছি আপনার মাথার উপর কালো মেঘে ঢেকে গেছে। নিজের বিপদ নিজে ডেকে এনেছেন। জনগণের পালস, এই যে পালস, জনগণের পালসটা আপনি বুঝেন নাই। আপনি এই ছাত্র নেতাদেরকে
বলছে তাদের এক্সপিরিয়েন্স নাই। তাদের এক্সপিরিয়েন্স আপনাকে বলবো আমি আপনার চেয়ে অনেক বেশি গুণে আছে। ফর দ্যাটস ওয়াই ইউ আপনাকে এই জায়গায় নিয়ে এসছেন। এখন আপনি থাকতে পারবেন না বেশি সময়। সেনাবাহিনী আপনাকে বার্ডেন মনে করবে, সেনাবাহিনী বলবে আপনাকে চলে যাওয়ার জন্য। সেটা আমরা সেনাবাহিনীর অনেক দেশপ্রেমিক অফিসার আছে, সিপিআই আছে, সেনাবাহিনী আপনাকে বলবে আপনি চলে যাওয়ার জন্য, সশরীরে চলে যাবে পদত্যাগ করার জন্য। আপনি হয়তো পদত্যাগ করতে হবে আপনাকে নিজে থেকে, আর নাইলে আপনাকে হয়তো পদত্যাগ, একটা পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে আসে আপনার পদত্যাগ ছাড়া আর কোনো উপায় নেই। আর চুপ্পুকে এই পদে বসিয়ে রাখা যাবে না। কোথায় সেই বিএনপির নেতারা, কোথায় সেই সালাউদ্দিন? ভারতে গুম করে রাখছিল সালাউদ্দিন। আজকে সালাউদ্দিন সাহেবের বক্তব্য চাই আমি। আপনি স্পষ্ট বলেছিলেন কনস্টিটিউশন লঙ্ঘন হয়ে যাবে, শূন্যতা দেখা দিবে। ডক্টর ইউনূস সাহেব কোন কনস্টিটিউশনে বসছেন ক্ষমতায়? জনগণ, মেইন কনস্টিটিউশন হচ্ছে জনগণ। দেশের রাজনীতি করেন, কনস্টিটিউশন শিখেন আপনি আমাদেরকে। হ্যাঁ, আপনি সালাউদ্দিন সাহেব শুধু রাজনীতি করেন আর বাংলার মানুষকেও বুঝেন না রাজনীতি। ব্যারিস্টার রুমান ফারহানা, আপনি বলেন এখন রাষ্ট্রপতি চুপ্পু চলে গেলে আপনি খুব চিল্লাচিল্লি করছিলেন, রাষ্ট্রপতি চুপ্পু চলে গেলে সাংবিধানিক শূন্যতা দেখা দিবে। এখন কোন সাংবিধানিক শূন্যতা আছে? নাই। এখন এই ক্রাইসিস কেন হলো? আপনি চুপ্পু তো আছে গদিতে। রুমিন ফারহানা, আপনাকে জবাব দিতে হবে। আপনি জনগণের বিপক্ষে চলে গেছেন। বিএনপির আমির খসরু সাহেব জনগণের বিপক্ষে চলে গেছেন। আপনারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করছেন। রুল করবি রিজবি, আপনাকে সাবধান করি, আপনারা আমাদের দুশমন না ভাই। বিএনপির লোক আপনারা আপনাদের দুশমন না। খেয়াল আছে 16টা বছর কী করেছিল আওয়ামী লীগ আপনাদেরকে? আপনাদের লোককে চ্যাংদলা করে করে মেরে ফেলেছিল। আপনারা ঘরে ঘুমাতে পারেন নাই। আপনারা আজকে ইন্ডিয়ান এজেন্ডা বাস্তবায়ন করার জন্য নেমেছেন। আপনাদের সাথে জামাতের একটা সম্পর্ক ভালো ছিল, কেন আপনারা সেই সম্পর্ক ভারতের তালে পরে সম্পর্কটা ছিন্ন করেছেন? আপনাদেরকে সাবধান করি, এখনও সময় আছে। বিএনপি, আপনারা রেলগাড়িটা লাইনের উপর রাখেন। লাইনচ্যুত হয়ে গেছেন আপনারা। আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে আপনাদেরকে। জামাতের সাথে যে আপনাদের একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্ক জামাতের সাথে বিএনপির সম্পর্ক, এটা বাংলাদেশের স্বাধীনতা স্টেবিলিটির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখানে আরও একটা চরম শক্তি এসে যোগ হয়েছে, সেটা হচ্ছে যে ছাত্র জনতা যে দলটা গঠন করেছে, নতুন দলটা, এটা বাংলাদেশের পক্ষের, বাংলাদেশের মানুষের পক্ষের দল। এটা হাসিনার মতো ভারতের এজেন্ডা বাস্তবায়নকারী দল না। जनरल चुप्पू, आपको हम बोल रहा, आप जो पोजीशन में लेके आइए बांग्लादेश को, एज एन आर्मी चीफ यू हैव ब्रोकन मैनी थिंग्स। यू आर ए गवर्नमेंट ऑफिशियल, you cannot involve in politics, you cannot involve with political leaders, you cannot give suggestion for politics in army rules. This is not match. What you are doing, this is not match in army rules as a government job holder. You are trying to accomplish the agenda of India, Hasina and Awami League. Bangladeshi peoples are you bring the Bangladeshi peoples against you predominantly now. How can you hold your position as an army chief long? I don't know. I have seen that black things are come in front of you. Black clouds are comes on your head. I don't think you can hold longer. You can hold long your position as an army chief in Bangladesh. You bring Bangladeshi peoples against army.
This is not good things. This is not good things. People are telling that they will attack army cantonment. Is this a good sign for you, for army? A respect for army? I believe one thing, people's power is the main power. This people's power throw this fascist Sheikh Hasina to Delhi. People's power will throw you, General Walker, also. Time has come very, very near. You should resign. You should resign as a gentleman. I am telling now, you are a gentleman. In gentle way, you should resign as an army chief, and from Bangladesh army you should resign. People are not with you. How can you continue your job? You haven't support. Bangladeshi peoples are not, mass peoples, majority peoples are not supporting you, against you. I am asking this Chuppu. Barrister Fuad also called President Chuppu is a Kuttar Bacha. If Chuppu is not a Kuttar Bacha, Chuppu should resign. If Chuppu feels that Chuppu is not a Kuttar Bacha, Chuppu should resign. Chuppu should resign. I am requesting you, I am urging our Honorable Interim Government Chief, Dr. Muhammad Yunus, please take attempt and ask Chuppu to resign and tell him to resign very gently. People are against Chuppu, people are against this army festival, people are against on this army chief Walker. People are not eating Walker's food. Peoples will never eat Walker's doctrine. This doctrine has come from Delhi. We are liberated from Delhi at 5th August 2025. मेरे प्यारा इंडियन भाई और बहनों, पाकिस्तानी भाई और बहनों, बांग्लादेशी भाई और बहनों, अस्सलाम वालेकुम, आदाब। हम लोग बांग्लादेशी आदमी इंडिया का दोस्त है, अभी भी हम लोग नहीं मानता भारत हमारा दुश्मन है, लेकिन नरेंद्र मोदी हमारा दुश्मन है, बीजेपी हमारा दुश्मन है। द एग्जिस्टिंग गवर्नमेंट, बीजेपी गवर्नमेंट हमारा दुश्मन है, हमारा दोस्त कभी नहीं है, इसलिए हम लोगों को चैन में रहने नहीं दे रहा। हमेशा ही हम लोगों का पीछे लगे हुआ, सितम कर रहा, तंग कर रहा, बहुत सारी कष्ट दे रहा हम लोगों को। भारतीय जो जनता है, आप लोगों को हम लोग रिक्वेस्ट करता, आपको ये नरेंद्र मोदी को इमीडिएट तुरंत आप लोग हटाइए ये कुर्सी से। ये नरेंद्र मोदी का एजेंडा बांग्लादेश में कामयाब नहीं हुआ, नहीं होगा और भविष्य में भी नहीं होगा। ये जो हसीना को फिर यहाँ बिठाने के लिए जो नरेंद्र मोदी जो कोशिश कर रहे, ये कामयाब नहीं होगा, नहीं होगा, नहीं होगा। ये मेरा एक्सपीरियंस, मेरा उम्र का एक्सपीरियंस है, हम बोल रहे हैं ये नहीं होगा कभी। इसका अलामत अभी दिखाई जा रहा है, इसका सिम्टम अभी दिखाई जा रहा। बांग्लादेश का आदमी का राइट है टू चूज लीडर। ये फैसिस्ट आवाम लीग का दोबारा या बांग्लादेश का आदमी, आम जनता नहीं चाहता। आप लोग नरेंद्र मोदी के अगेंस्ट चले जाइए, उसको कुर्सी से हटाइए, आपका भारत का मंगल के लिए, भारत का अच्छा के लिए। बांग्लादेश को एनिमी बना लिया, एक भी मुल्क आप लोगों का साथ में एनिमी दोस्त नहीं है आपका मुल्क का, ना पाकिस्तान, ना चाइना, ना बांग्लादेश, ना श्रीलंका, ना नेपाल, ना भूटान, ना ना मालदीव, ना अफगानिस्तान, कोई आप लोगों का दोस्त नहीं है। नरेंद्र मोदी हर
जिसको अमित शाह नरेंद्र में हर मुल्क को ये दुश्मन बना लिया। आज है आप लोगों का बांग्लादेश का सिचुएशन आप लोग देखिए। बांग्लादेश का आदमी इंडिया के खिलाफ नहीं है, नरेंद्र मोदी के खिलाफ है, नरेंद्र मोदी को पसंद नहीं करते। धन्यवाद।